আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শঙ্কর রচিত উপন্যাস কত অজানারে। আজ পর্ব 4। গুড মর্নিং ব্রাদার। ব্যারিস্টার সুকান্ত সেন আসছেন। গুড মর্নিং। তোমার ওই স্ত্রীধনের কেসটা সুপ্রিম কোর্টে ঠেলে দিচ্ছি। সুকান্ত বলল, তাই নাকি? মোস্ট ইন্টারেস্টিং। দেখা যাক স্পেশাল বেঞ্চের ডিসিশন আপহেল্ড হয় কিনা। সুকান্ত সেন সুব্রতর কলেজ জীবনের বন্ধু। এক জাহাজে দুজনে বিলেত গিয়েছিলেন। সুকান্ত গেল ক্যামব্রিজে, সুব্রত অক্সফোর্ডে, তারপরে আবার দেখা লিঙ্কন সিনে। পাশ করে দুজনে প্রায় একই সময় দেশে ফিরেছিল। সুব্রত একা, সুকান্ত স্ত্রীকে নিয়ে, মিসেস আগাথা সেন। আগাথার রূপ ও যৌবন দুই ছিল। সেদিন এক পার্টিতে আগাথার সঙ্গে দেখা হয়েছে। কে বলবে এই আগাথাকে সুকান্ত বিয়ে করেছিল? কোথায় গেল সেই সোনালি চুল, দুরন্ত যৌবন আর চঞ্চল চোখের চাহনি? পরে লজ্জা পেয়েছেন সুব্রত। বয়স কি তাদের কম হলো? ৩৫ বছর আগের আগাথা সেন আজও সেরকম থাকবে কি করে? এই আগাথা একদিন লন্ডন প্রবাসী সুব্রতর মনেও দোলা লাগিয়েছিল, কিন্তু সুব্রত বিচক্ষণ, তাই নিজেকে সংযত রাখতে পেরেছিল। দীপালির বিশ্বাস ভঙ্গ করতে পারে না। প্রতি সপ্তাহে যে দীপালির চিঠি এসেছে। রেম্পিনী সাহেব প্রথমে শুনে আশ্চর্য হয়েছিলেন। হোয়াট, তোমারও চাইল্ড ম্যারেজ? না না স্যার, চাইল্ড ম্যারেজ নয়, বিয়েতে যাবার ঠিক আগে আমাদের বিয়ে হয়। রেম্পিনী যেন আরো আশ্চর্য। সার্টেনলি ইউ আর নাথিং বাট এ চাইল্ড দেন। সুব্রত রায়ের আজও অনেক আশ্চর্য লাগে। লোকটাকে বাইরে থেকে একটুও বোঝা যেত না। সুকান্তর বাবা রায়বাহাদুর অবনী সেন এলিস অ্যান্ড সেন সলিসিটরের 6 আনা অংশীদার। বিরাট আপিস, অনেক কাজ। এলিস সাহেবও কিছু চিরকাল থাকবেন না, তখন সবকিছুই তার। সুকান্ত সেনের কাজের ভাবনা, প্রথম থেকেই মাসিক 1000 টাকার ব্রিফের ব্যবস্থা। সুব্রত রায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের ছেলে, বিলেত যাওয়াটাই সৌভাগ্য। ব্যারিস্টারি পাশ করেছে, এই যথেষ্ট। বাবা আর কিছু পারবেন না। সেকেলে পরিবার উপার্জনের আগেই সংসারের দায়িত্ব চাপিয়েছে। দীপালিকে যত্নে রাখতে হবে। দীপালি আলোকপ্রাপ্তা, বেথুনের ভালো মেয়ে, তবুও সে কেমন সেকেলে। দৃষ্টিভঙ্গি এবং আচার ব্যবহারে মায়ের মতন, আগাথা সেনের মতো নয়। দীপালির অনেক আশা, স্বামী ব্যারিস্টার, অথচ বেচারা জানে না ওখানে দাঁড়ানো কত কষ্ট, সাফল্য কত অনিশ্চিত। 3 বছর সুব্রত রোজ কোর্টে এসেছে। দিনের শেষে ক্লান্ত পদক্ষেপে বাড়ি ফিরলে দীপালি পায়ের মোজা খুলে কোট নামিয়ে দিয়েছে। নরম হাতে গলার ব্যান্ড খোলার সময় চুড়ির আওয়াজে সুব্রতর চোখ বুজতে ইচ্ছা করে। মিঠে আওয়াজ, সঙ্গে সঙ্গে ধিক্কার জাগে। কেমন করে দীপালিকে বলবে কোনো কাজ নেই, একটা ব্রিফও পাওয়া যায় না? দীপালি বুঝতে পেরে নিজেই বলে, এই তো শুরু, ক্রমশ সব হবে। এখন থেকে ঝিমিয়ে পড়তে আছে নাকি? বেরোবার আগে লাল ব্যাগটাতে সে সবকিছু গুছিয়ে দেয় নিজের হাতে। ফ্ল্যাক্সে গরম চা, কোনোদিন কফি, টফির কৌটোয় খাবার, ব্যাগের এক কোণে সিগারেটের টিন। শাসনের সুরে দীপালি বলে, গোনা 6টা সিগারেট আছে, তার বেশি খাওয়া চলবে না। সিগারেট খেয়ে কি যে আনন্দ পাও বুঝি না, আমার তো গন্ধেই গা গুলিয়ে ওঠে। সুব্রত আনন্দ পায়, কাছে ডেকে বলে, একটা খেয়ে দেখো না, তখন আর বকতে ইচ্ছে করবে না। দীপালি রেগে যায়, ভারী অসভ্য তো, মেয়েরা আবার সিগারেট খায় নাকি? কেন খাবে না? সুকান্তর বউ আগাথা রোজ 1 টিন লাগে। বাহ, উনি যে মেম। সুব্রত হাসিতে ফেটে পড়ে। কি বুদ্ধি, মেমরা মানুষ নয়। রাস্তায় বেরিয়ে সুব্রত বিষণ্ণ হয়ে যায়। রূপ, যৌবন, স্বাস্থ্য, সময় সব আছে, তবুও কিছুই নেই। টাকা চাই। দীপালিকে ভালো কাপড় কিনে দেবে, নিজে ট্রাম ছেড়ে মোটরে যাবে, কিন্তু টাকা কোথা থেকে আসবে? কৃতি ব্যারিস্টার সুব্রত রায়ের আজ হাসি লাগে। টাকা, টাকা আছে যথেষ্ট, কিন্তু কোথায় গেল সেসব দিন? আজকের সুব্রতর মাথায় অন্য কিছু নেই, শুধু প্লেন রিটেন স্টেটমেন্ট, স্পেশাল বেঞ্চ, ফুল বেঞ্চ। দিনের শেষে যখন বাড়ি ফেরেন তখন ক্লান্তিতে চোখ বুজে আসে। দীপালি আজও ব্যান্ড খুলে দেন। মেয়েদের দেখা নেই, তারা বাবার কাছে আসে না, বাবাকে ভয় করে দূরে সরে থাকে। দীপালিকেও আজ অনেক দূরের দীপালি মনে হয়, গভীর, নির্লিপ্ত। মিনার অনার্স পরীক্ষা আজ শেষ হলো। দীপালি বলেন, তাই নাকি? কবে পরীক্ষা আরম্ভ হয়েছিল?
এখানেই থেমে যেতে হয়। মিনার কোন বিষয়ে অনার্স তাও তিনি জানেন না। অভিনয় ধরা পড়ে যেতে পারে। সত্যি অন্যায়। সুব্রত রায়ের কপালের কুঞ্জন গভীর হয়। রেম্পিনী সাহেব ঠিকই বলেছিলেন, এ লাইনে সাধনার প্রয়োজন। সংসার পাতাটাও ঠিক নয়। তাতে হয় সংসার, না হয় তোমার প্রফেশন অবহেলিত হবে। তখন সুব্রত হেসেছিল। আজ মনে হয় রেম্পিনী সাহেব বিয়ে না করেই ভালো করেছিলেন। এখনই লাইব্রেরিতে যেতে হবে। সেখানে প্রবেশ মাত্র সুব্রত সব ভুলে যাবেন। লক্ষ্যভেদী অর্জুনের মতো তখন কেন্দ্রীভূত দৃষ্টি। অপ্রাসঙ্গিক কিছু চোখে পড়বে না। গাছ নয়, গাছের ডাল নয়, এমনকি পাখির সর্বদেহ নয়, শুধু চোখ। বাড়ি নয়, গাড়ি নয়, দীপালি নয়, খোকন নয়, মিনা নয়। সুব্রতর সমস্ত মনোজগৎ ব্যাপ্ত করে কেবল কেস নম্বর 30, অর্ডিনারি অরিজিনাল সিভিল জুরিসডিকশন। রেম্পিনী সাহেবের নজরে পড়াটা ভাগ্যের লিখন। 3 বছরের ব্যর্থ প্রচেষ্টা, 3 বছরের মোট আয় 115 টাকা। লাইব্রেরিতে বই পড়ছিল ব্রিফলেস সুব্রত রায়। কাঁধে একটা হাত পড়ল। সুব্রত চমকে তাকায়। মিস্টার উইলমার ড্যানিয়েল রেম্পিনি, দৌর্দণ্ড ব্যারিস্টার। রেম্পিনি তাকে চেম্বারে দেখা করতে বলে চলে গেলেন। রেম্পিনির চেম্বারে তিনি সুব্রতকে বলেছিলেন, যখনই লাইব্রেরিতে যাই দেখি তুমি পড়ছো, আমার খুব পছন্দ। আমার চেম্বারে কাজ করবে? এ তো আমার পরম সৌভাগ্য। সুব্রত উত্তর দিল, ইয়াং ম্যান, সৌভাগ্য বলে কোনো কথা আমার ডিকশনারিতে নেই। পরিশ্রম এবং একাগ্রতাই সব। টেম্পল চেম্বারের দোতলা। ঘরের বাইরে লেখা ডব্লিউ.ডি. রেম্পিনি, বার অ্যাট ল। ভিতরে দেয়াল দেখা যায় না, অসংখ্য বইয়ের সারি। মধ্যিখানের বিরাট টেবিলেও ডজনখানেক বই ছড়ানো। একদিকে মস্ত চেয়ার। কোন যুগের কে বলবে? রেম্পিনি সাহেব বলেন, এটা লাইব্রেরি নয়, আমার গবেষণাগার। রেম্পিনির কাজ নয় তো, সাধনা। খ্যাতি ও অর্থ সে সাধনায় শৈথিল্য আনেনি। দৃঢ় প্রতিজ্ঞা, মামলায় জিততেই হবে। বইয়ের পর বই পড়ে যান তিনি। নথিপত্রের প্রতিটি লাইনের সপক্ষে যুক্তির অনুসন্ধান চলে। সুব্রত রেম্পিনির সামনে বসে থাকে। রেম্পিনি বলে যান, সুব্রত লিখে চলে। টাইপিস্ট দিয়েও কাজ হয়, কিন্তু রেম্পিনি বলেন, কাজ শিখতে হলে একেবারে নিচু থেকে শুরু করা প্রয়োজন। বইয়ের ভেতর মুখ রেখে রেম্পিনি বলেন, 15 হলসবেরি। সুব্রত আলমারি থেকে বই বার করে। দুবার ফু দিয়ে কিছুটা ধুলো তাড়িয়ে সেটা এগিয়ে দেয়। অতি সাবধানে রেম্পিনির হাত থেকে অন্য বইটা বার করে নিতে হয়। রেম্পিনি যেন বাহ্যজ্ঞান লুপ্ত। ঘন্টার পর ঘন্টা পড়ে চলেন। কখনো বা চোখে ক্লান্তি নামে। চশমা মুছতে মুছতে তিনি বলেন, সুব্রত। সুব্রত বুঝতে পারে। রেম্পিনির হাত থেকে বই নিয়ে নিজেই পড়তে আরম্ভ করে। রেম্পিনি চোখ বুজে শোনেন, আর মাঝে মাঝে মাথা নাড়েন। বাড়িতে ফিরতে দেরি হয় সুব্রতর। বেচারা দীপালিকে একলা থাকতে হয়। পায়ের শব্দে দীপালি ছুটে আসে, কিন্তু কোনো কথা বলে না। কিন্তু রেম্পিনি সাহেব কি পাগল? বলেন, কোর্টে যেতে হবে না, শুধু চেম্বারে বসে কাজ করো। 3 বছর কেস নিতে পারবে না, অ্যাটর্নি হাতে ব্রিফ গুজে দিলেও না। সাধনায় নিজেকে যোগ্য করে তুলতে হবে প্রথমে। কিন্তু সংসার চলবে কি করে? চাইল্ড ম্যারেজ বুঝি? যা হোক, সে আমার ভাবনা। প্রতি মাসে 100 টাকা পাবে। অনুগ্রহ নয়, চেম্বারে আমার কাজের পারিশ্রমিক রূপে। একদিন লাঞ্চের সময় রেম্পিনি বললেন, সুব্রত, তোমাকে যেন রোগা রোগা দেখাচ্ছে। না, কই? আমার নজর এড়ায় না। যুদ্ধ করতে হলে ভালো শরীরের প্রয়োজন, বুঝেছ ইয়াং ম্যান? রেম্পিনি নিজের লাঞ্চ দুভাগ করেন। না না, সে হয় না, আপনার খাবার। বুড়োদের কম খাওয়াই বুদ্ধিমানের কাজ। অবাধ্য হতে নেই। গুরু শিষ্যকে শিক্ষা দিয়ে যান যত গোপন অস্ত্র। সুব্রতর সামনে আইনের রহস্য খুলে ধরেন। একদিনের কথা, রাত হয়ে গিয়েছে, বিজলিবাতি জ্বলে উঠেছে। টাউন হলের দিকে বড় জানালা দিয়ে গড়ের মাঠের হিমেল হাওয়া বয়ে আসছে। রেম্পিনি কেস ল খুঁজছেন। ঈপ্সিত বস্তুর সন্ধান মিলছে না, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা। সুব্রতর ভালো লাগে না। বেচারি দীপালি তার পদধ্বনির প্রতীক্ষা করছে। গোলাপি মুখটা হয়তো শুকিয়ে গিয়েছে, একা হয়তো ভয় লাগছে। কয়েক গাছে অবাধ্য চুল হয়তো মুখের ওপর এসে পড়েছে। মনে হয় পাগলা সাহেবটাকে ছেড়ে চলে যায়, কিন্তু দীপালি বারণ করবে। মনের দুঃখ চেপে রেখে বলবে, তুমি একেবারে ছেলে মানুষ, আমি কি আর সেই ছোট খুকিটি আছি যে ভয় পাবো? রেম্পিনি মোটা মোটা বইয়ের ভেতরে কেস ল খুঁজছেন।
সুব্রতকেও কয়েকটা বই দিয়েছেন, কিন্তু তার মন বসছে না কিছুতেই। দীপালি হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত 9টা। রেম্পিনি বললেন, আর খুঁজতে হবে না, পেয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন। ভালো লাগছিল না সুব্রতর। খুঁজে না পেলে রেম্পিনি হয়তো সারা রাতি বইয়ের পাতা উল্টাতেন। কাজের নেশায় ঘুমের বেলায় নেই লোকটার। বইয়ের নম্বরটা কাগজে লিখতে লিখতে রেম্পিনি বললেন, অনেক দেরি হয়ে গেল, আই এম সরি, কিন্তু নজির এইভাবেই খুঁজতে হয়, খড়ের গাদায় সূচ খোঁজার মতো। অনিচ্ছা সত্ত্বেও সুব্রতর মুখ থেকে বেরিয়ে পড়ল। হঠাৎ কেমন যেন হয়ে পড়লেন রেম্পিনি। সুব্রতর মুখের দিকে তাকালেন, পাইপ ধরালেন, এক মুখ ধোয়া ছেড়ে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজের মনেই বললেন, তা সত্য, কিন্তু পেয়েছিলাম, খড়ের গাদা থেকেই খুঁজে পেয়েছিলাম হারিয়ে যাওয়া সূচ। সুব্রতর কাঁধে হাত রাখলেন রেম্পিনি। সেদিনই আমার অন্ধকার জীবনে সূর্যের উদয় হলো। ভাবলে আজও আশ্চর্য লাগে। তিনি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। স্যার হেনরি লং এর দীর্ঘ দেহ আমার চোখের সামনে ভেসে উঠছে। পাইপটা টেবিলে রাখলেন রেম্পিনি। অনেক নিচু থেকে এসেছি আমি। 14 বছরের ছেলে উইলমার ড্যানিয়েল রেম্পিনি বেয়ারার কাজ করে স্যার হেনরি লং এর চেম্বারে। চা আনা, টেবিল মোছা, বইয়ের ধুলো ঝাড়া ইত্যাদি কাজ। স্যার হেনরি লন্ডনের প্রখ্যাতনামা ব্যারিস্টার। তার পাঠাগারে অসংখ্য বই। কিশোর রেম্পিনির অসীম কৌতূহল, বই পড়তে বড় ভালো লাগে। সকলের আগে চেম্বারে যায় সে। স্যার হেনরি আসবার আগেই টেবিল চেয়ার মুছে পরিষ্কার করে রাখতে হয়, ঢেকে রাখতে হয় 1 গ্লাস জল। মনের আনন্দে বই পড়ার এই সুযোগ। ধুলো ছাড়ার সময় মোটামোটা আইনের বইয়ের পাতায় সে চোখ বোলায়। পায়ের আওয়াজ হলেই সভয়ে বই বন্ধ করে আবার ধুলো ছাড়তে আরম্ভ করে। প্রতি মাসে অনেকগুলো আইন পত্রিকা আসে। খাম ছেড়ে মলাটের ওপর রবার স্ট্যাম্প তাকেই বসাতে হয়। স্যার হেনরির টেবিলে সেগুলো দেবার আগে সে নিজের কৌতূহলের ক্ষুধা মিটিয়ে নেয়। যখন স্যার হেনরি অ্যাটর্নি এবং মক্কেলদের সঙ্গে কেসের আলোচনা করেন, সুইং ডোরের আড়াল থেকে রেম্পিনি আগ্রহে কান পেতে থাকে। অনেক অজানা শব্দ ভেসে আসে, না বুঝলেও ভালো লাগে। সেদিন সন্ধ্যা অতিক্রান্ত। স্যার হেনরি তখনও চেম্বারে কি যেন খুঁজছেন। সাধারণত যেতে এতটা দেরি করেন না তিনি। বাইরে টুলে বসে রেম্পিনি সময় গুনছে। দূরের ঘড়িটা রাতের বার্ধক্য ঘোষণা করল। রেম্পিনি ভেতরে তাকিয়ে দেখল স্যার হেনরি তখনও বই খুঁজছেন। দুজন জুনিয়রও সন্ত্রস্ত হয়ে বই ঘাঁটছেন। একের পর এক বই টেনে অনুসন্ধান চলছে। না, কোথায় সেই নজির? স্যার হেনরি পাগলের মতো বইয়ের পাতায় খোঁজ করছেন। পর মুহূর্তে হতাশ হয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন বইটা। কত দেরি হবে কে জানে। রাত আরো বাড়ে। জুনিয়র অবশেষে বললে, স্যার, আমার মনে হয় এ বিষয়ে আমাদের সপক্ষে কোনো নজির নেই। নিশ্চয়ই আছে, আমার বেশ মনে আছে, কোথাও একটা পড়েছি। স্যার হেনরি মাথার চুল টানতে টানতে অভীষ্ট নজির বিষয়টা বিড়বিড় করে বলতে লাগলেন। হঠাৎ রেম্পিনির বুকের ভেতরটা কেমন করে উঠল। ভেতরে ঢুকে গেল সে। ভয় পা চলছে না। কয়েক পা পিছিয়ে এলো সে। সাহস সঞ্চয় করে স্যার হেনরির সামনে গিয়ে দাঁড়ালো। উত্তেজনায় সর্বশরীর কাঁপছে। তার দেহের ছায়া স্যার হেনরির হাতের বইয়ের ওপর পড়েছে। বিরক্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন স্যার হেনরি, বাড়ি যেতে চাও? একদিনের সামান্য দেরি সহ্য হয় না? না না স্যার। তবে কি জন্য আমার সময় নষ্ট করছো? রেম্পিনি বাকরুদ্ধ। দূরে র্যাকের লাল কাপড়ে বাঁধানো একটা বই তাকে ডাকছে। কোনো অদৃশ্য শক্তি যেন তাকে আকর্ষণ করছে ওই বইটার কাছে। এগিয়ে গিয়ে রেম্পিনি বইটা টেনে নিল। টাইমস ল রিপোর্টার। বলবো? বলবো স্যার। রেম্পিনি কম্পিত হাতে বইয়ের পাতা খুলে যায়। এটা এটা কি ইউরেকা? স্যার হেনরি চিৎকার করে উঠলেন। এরই নিষ্ফল সন্ধানে 4টা ঘন্টা কেটে গেল। বেশ কিছুক্ষণ স্যার হেনরি কিশোর রেম্পিনির মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। স্যার হেনরির ক্যাব লন্ডনের অন্ধকারে মিশে গেল। রেম্পিনি অবাক। সে কিছু বকশিস আশা করেছিল, মনের সুখে ডিনার খাওয়া যেত, কিন্তু বকশিস তো দূরের কথা, একটা মিষ্টি কথাও নয়। মনটা তিক্ত হয়ে উঠল। পরদিন স্যার হেনরি ডাকলেন, ওয়েলমট, তোমাকে এখনই একবার দর্জির দোকানে যেতে হবে। আপনার কোনো স্যুট তৈরি করতে দেওয়া হয়েছে নাকি? না না, আমার না, তোমার নিজের। হ্যাঁ, দেরি নয় দেরি নয়, এখনই চলো, অনেক কাজ বাকি, সবকিছু আজই শেষ করতে হবে। টেবিল মোছা তোমার কাজ নয়, তুমি ব্যারিস্টার হবে। নিদারুণ কর্মব্যস্ততার মাঝেও জীবনের সেই পরম পুণ্য লগ্নটা আজও রেম্পিনিকে নাড়া দেয়।
কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনগুলোর মাঝে। বহু বর্ষ আগের অফিস বয় রেম্পিনি তাকে ডাকে, তাকে বিহ্বল করে তোলে। এমন এক স্মৃতিশলীলে অবগাহন মুহূর্তে রেম্পিনি নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছিলেন সুব্রতর কাছে। একনিষ্ঠ সাধনাই রেম্পিনিকে সাফল্যের সিংহদ্বারে বহন করে এনেছে। সে কথা জেনেও সুব্রত নিজেকে পরিপূর্ণরূপে উৎসর্গ করতে পারেনি। রেম্পিনি বলেন, সংসার, সমাজ সবকিছু ভুলে কাজ করে যেতে হবে। ছুটির দিনেও নিষ্কৃতি নেই। খুব ভোরে বাড়িতে ডেকে পাঠান। কেসের আলোচনা কিংবা কিভাবে জেরা হবে সে বিষয়ে চিন্তা চলে। সুব্রতর যেতে ইচ্ছে হয় না। ছুটিতেও কাজ। দীপালিকে কাছে বসিয়ে একটা দিন গল্প করাও চলবে না। ওই তো সুকান্ত সেন, কত মামলা তার হাতে, কিন্তু ব্যক্তিগত জীবনকে নষ্ট হতে দেয়নি। আগাথা সেন দীপালিকে সেই কথাই তো বলে গেল গত রাতে। ডিনারে সুকান্ত আগাথা কত গল্প করল। পাহাড়ি ঝর্ণার মতো মেয়ে, বন্য স্বাস্থ্য, অদম্য জীবনী শক্তি। আগাথা বলে, টাকার প্রয়োজন কেবল জীবনটাকে উপভোগ করার জন্যে। সুকান্তর প্রাইভেট এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটা সরল রেখা টেনে ভাগ করে দিয়েছি। সুকান্ত বাড়ি ফিরে আগাথার সঙ্গে চায়ে বসে, গল্প হয়। রাত 8টার পর কোনো কাজ নয়। ঘড়ি বাজার সঙ্গে সঙ্গে সুকান্ত ভেতরে চলে যায়। এক জগৎ থেকে ফিরে আসে অন্য জগতে। রবিবারে আগাথাকে পাশে বসিয়ে সে মোটর চালায়। পেছনের সিটে টিফিন ক্যারিয়ারে খাবার, স্বামী স্ত্রীর পিকনিক। মাঝে মাঝে আগাথা স্টিয়ারিংয়ে বসে স্পিডোমিটারে কাটার কম্পনকে ছেলে মানুষই করে তোলে। জোরে, আরো জোরে। আগাথার সোনালি চুলগুলো নাচছে হাওয়ায়। দুজনে সিগারেট ধরায়, সঙ্গে মিহি সুরে কোনো ইংরেজি গানের কলি। কলকাতা শহর পেছনে ফেলে ওরা ছুটে চলে যশোর রোড ধরে। বেলা এগোয়, গাড়ি থামে। লাল রঙের চাদর হাতে ওরা মাঠের মধ্যে নেমে পড়ে। আগাথা বনবালিকার মতো ছুটতে থাকে। দূরে পাখির ডাকের সঙ্গে মিশিয়ে দেয় তার কলহাস্য। দুজনে লুকোচুরি খেলে, ক্যামেরায় ছবি তোলে আগাথা। তারপর টিফিন ক্যারিয়ারের খোঁজ পড়ে, দুজনে কাড়াকাড়ি করে খায়। সানগ্লাসের কাচ মুছতে মুছতে আগাথা বলে, বাব্বা, খেতে পারো বটে। সুকান্ত উত্তর দেয়, তুমিও কম যাও না। বটে, 3 ডজন স্যান্ডউইচ বুঝি আমি খেলাম। দুজনে হেসে ঘাসের উপর লুটিয়ে পড়ে। আগাথার মুখ থেকেই দীপালি অবাক হয়ে শোনে। সুব্রত চুপ করে বসে থাকে। মনের ভেতর বাঁধন ছিঁড়ে আগাথাদের মতো বেরিয়ে পড়ার আহ্বানকে সজোরে দমন করতে হয়। রেম্পিনি এসবের কিছুই জানেন না। তিনি বলেন, জানো হে সুব্রত, মোস্ট ইন্টারেস্টিং অ্যাফেয়ার। সুব্রত ভাবে কোনো মজার কথা নিশ্চয়ই, তাই আগ্রহ নিয়ে তাকায়। রেম্পিনি বলেন, ট্রেডমার্ক অ্যাক্টের 22 ধারা সম্বন্ধে লর্ড ডানেডিনের। বেশ কিছুদিন কাটে। সুব্রতকে রেম্পিনি কোর্টে নিয়ে যেতে আরম্ভ করলেন। পাশে বসে জুনিয়র সুব্রত রায় রেম্পিনিকে কাগজ এগিয়ে দেন। কখনো বা সুব্রতর গাউন টেনে রেম্পিনি কানে কানে বলেন, ব্যারিস্টার দাসের জেরাটা মন দিয়ে শুনো। কখনো কখনো কোর্টে যাবার আগে জিজ্ঞেস করেন, বলো তো, এই কেসে আমাদের আর্গুমেন্ট কোন লাইনে হবে? সুব্রত তার বক্তব্য বলে যায়। তিনি মন দিয়ে শোনেন। তারপর মৃদু হেসে বলেন, চলো কোর্টে যাই, আমার বক্তব্য সেখানেই শুনতে পাবে। আরো দিন যায়। রেম্পিনি নিজে না উঠে সুব্রতকে তুলে দেন। জেরা করো। সুব্রতর ভয় লাগে, গলা কেঁপে ওঠে। রেম্পিনি সাহস দেন। আস্তে আস্তে বলেন, চমৎকার হচ্ছে, মোস্ট ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। এবারে এটা জিজ্ঞেস করো। কিছু পরে রেম্পিনি নিজেই হাল ধরলেন। অনভ্যস্ত সুব্রত স্বস্তির নিঃশ্বাস নেয়। দিন শেষেও ছুটি নেই। টেম্পল চেম্বারে বসে ব্রিফ পড়তে হয়। দীপালির নরম মুখটা তখন সুব্রতর মানসপটে ভেসে ওঠে। কিন্তু মোটা মোটা আইন বইগুলোর হুমকিতে সে যেন ভয় পেয়ে ত্রস্ত হরিণীর মতো সুব্রতর মন থেকে নিমেষে অদৃশ্য হয়ে যায়। বাড়ি ফিরে একান্তে দীপালির পিঠে হাত রেখে সুব্রত খুব সহজ হবার চেষ্টা করে। সিনেমা থিয়েটারের সংবাদ নেয়, মিনি মাসি কেমন আছেন, দীপালির বান্ধবী অনুরূপা কবে আসবেন দিল্লি থেকে, ইত্যাদি নানা প্রশ্ন করে। দীপালি উৎসাহ পায়। শুনছ, আজ আগাথা সেন ফোন করেছিল। ওরা বড়দিনে মোটরে নৈনিতাল যাবে, ফিরবে নববর্ষে। দীপালি আর কথা বলে না, জিজ্ঞাসাও করে না কিছু। তবু সুব্রতর মনে হয় দীপালি প্রশ্ন করছে। ওর মুখের প্রতিটি রেখা সুব্রতর কাছে উত্তর চাইছে। আস্তে আস্তে সে বলে, এবার কোথাও যাওয়া হবে না। রেম্পিনি সাহেবের বিপক্ষে একটা কেস পেয়েছি, ভালো করে কেসটা সাজাতে হবে। বড়দিনে রেম্পিনি উপহার পাঠিয়েছিল, রঙিন সেলাফোন কাগজে মোড়া সুদৃশ্য বাক্স। দীপালিও ছুটে আসে। সাহেব কি দিয়েছেন? কাপড়, ড্রেসিং সেট? প্যাকেট খুলে দীপালির মুখ কুঞ্চিত।
বই, তাও আইন বই, সঙ্গে স্লিপে লেখা। বইটা খুব মন দিয়ে পড়বে। নতুন বছরে একই কোর্টে দুজন ব্যারিস্টার ঢুকলেন। একদিকে উইলমট ড্যানিয়েল রেম্পিনি, অন্যদিকে সুব্রত রায়। রেম্পিনি সুব্রতকে দেখেও দেখতে পেলেন না, যেন কোনো পরিচয়ই নেই। কেসে সুব্রতকে প্রতিপদে বাধা দিলেন রেম্পিনি। বহুরাত্রি জাগরণে সুব্রত যে সকল যুক্তি সংগ্রহ করেছিল, নিষ্ঠুরভাবে তার প্রতিটি খণ্ডন করলেন তিনি। তারপর আপন যুক্তির শানিত বজ্রে আক্রমণ করলেন আপন শিষ্যকে। সে অগ্নিবর্ষণ প্রতিরোধের সাধ্য কি আর সুব্রত রায়ের? সুব্রত রায়ের পরাজয় হল, শোচনীয় পরাজয়। দিন শেষে ক্লান্ত সুব্রত টেম্পল চেম্বারে ফিরল। রেম্পিনি পায়চারি করছেন। সুব্রত, এমন সুন্দর কেসটা নষ্ট করলে। তোমার লিমিটেশন পয়েন্টটা নেওয়া উচিত ছিল, তাহলে আমার কোনো পয়েন্টই টিকতো না। 5 কিংস বেঞ্চটা পড়লেই বুঝবে। রেম্পিনি সম্পূর্ণ কেসটা আলোচনা করলেন। বললেন, ভবিষ্যতে আরো সাবধানে কেস করবে। তারপরেও কত মামলা হলো, যার একদিকে সুব্রত, অন্যদিকে রেম্পিনি। প্রতিবার পরাজিত সুব্রত অবসন্ন মনে চেম্বারে ফিরে এসেছে, আর প্রতিবারই রেম্পিনি রেগে বলেছেন, সুব্রত, হারা উচিত হয়নি তোমার। কেস ল দেখিয়েছেন তিনি। সুব্রত চুপ করে শুনেছে। গো চেপে গিয়েছে সুব্রতর। দেহের সমস্ত রক্ত যেন মাথায় উঠে আসতে চায়। বারবার হারলে চলবে না, জিততেই হবে। দ্বিগুণ উৎসাহে সে কাজ শুরু করে দেয়। মামলার গভীরে যাবার চেষ্টা করে। মনে এখন অন্য কোনো কিছুর প্রবেশাধিকার নেই, দীপালিরও নয়। কোর্ট থেকে ফিরে সুব্রত ব্রিফ নিয়ে বসে। দীপালি পাশে এসে দাঁড়ায়। সুব্রত ব্রিফের পাতায় লাল পেন্সিলের দাগ দেয়। ওগো শুনছ? জীবনে এই প্রথম দীপালির উপস্থিতি অস্বস্তিকর মনে হয়। সান্ধ্য স্নানের পর দীপালির দেহের মোহময় সৌগন্ধ সুব্রতর প্রাণে আর সাড়া জাগায় না। চলো না, শ্যামবাজারের বাবাকে দেখে আসি। অনেকদিন যাওয়া হয়নি, বাবার শরীরটাও ভালো না। দীপালির কথা সুব্রতর কানে যায় না, যেন বহুদূর হতে উচ্চারিত একটা ক্ষীণ কণ্ঠ। সুব্রতর মস্তিষ্কে তাতে কোনো তরঙ্গ সৃষ্টি হয় না। পড়া শেষ করে সুব্রত বলে, কি যেন বলছিলে? উত্তর না পেয়ে সুব্রত চেয়ে দেখে দীপালি নেই। অনেক আগেই সে উঠে গিয়েছে। সুব্রতর ইচ্ছা হয় দৌড়ে গিয়ে দীপালিকে জড়িয়ে ধরে, বলে, চলো, কোথায় যেতে হবে শুধু হুকুম করো। কিন্তু এই দুর্বলতা মাত্র কয়েক মুহূর্তের জন্য স্থায়ী হয়। রেম্পিনি সাহেব ভেসে ওঠেন চোখের সামনে। কাজ করে যেতে হবে, সবকিছু ভুলে শুধু কাজ করে যেতে হবে। দীপালির চিন্তা মুছে ফেলে সুব্রত, আর একটা বই টেনে নেয়। অবশেষে সেই দিন এলো, যেদিনের জন্য সুধীর অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যার জন্য দীপালিকে দূরে সরিয়ে দেওয়া, যার জন্য কত নিদ্রাবিহীন রাত্রি যাপন। সেই পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত উপস্থিত। জয় হয়েছে সুব্রতর। আপন শিষ্যের হাতে পরাজিত হয়েছেন উইলমট ড্যানিয়েল রেম্পিনি। আজ আর তিনি বকবেন না, বলবেন না, সুব্রত তোমার হারা উচিত হয়নি। বরং আনন্দে উৎফুল্ল হয়ে বুকে জড়িয়ে ধরবেন সুব্রতকে। তার শিক্ষাদান সার্থক হয়েছে। লিফটের অপেক্ষা না করে সুব্রত টেম্পল চেয়ারের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন। ভেতরে ঢুকেই সুব্রত কিন্তু থমকে দাঁড়ালো। রেম্পিনি একমনে বই পড়ছেন। সুব্রতকে দেখতে পেলেন না। গাউনটা খুলে রেখে সুব্রত নিজের চেয়ারে বসে পড়ল। তখনও রেম্পিনি নির্বাক হয়ে রইলেন। সুব্রতর সঙ্গে যেন কোনো পরিচয় নেই তার। অস্বস্তি লাগে সুব্রতর, মনটা খারাপ হয়ে যায়। দু একটা সন্দেহের সম্ভাবনা উকি দিচ্ছে। দেয়ালের বইয়ের শাড়িগুলোর দিকে সে তাকালো। তারাও যেন ভয় পেয়ে জড়সড় হয়ে রয়েছে। শুধু ঘড়িটা প্রগলভ শিশুর মতো আপন মনে বকে যাচ্ছে। রেম্পিনি ডুবে রয়েছেন বইয়ের ভেতরে। সন্ধ্যা 6টা। সুব্রত চেয়ার ছেড়ে উঠে পড়ল। গুড নাইট স্যার। বই থেকে মুখ না তুলেই রেম্পিনি বললেন, গুড নাইট। পরদিন কাজের শেষে রেম্পিনি ডাকলেন, সুব্রত। এই ডাকের জন্যই তো সুব্রত অপেক্ষা করছিল। সারা রাত্রে তার ঘুম হয়নি। কিন্তু এ কি, রেম্পিনিকেও তো চেনা যাচ্ছে না। একদিনে বিরাট পরিবর্তন হয়েছে। তিনি গম্ভীর, মিতভাষী এবং বিমর্ষ। সুব্রত। রেম্পিনি থামলেন। তার চিন্তা যেন এখনো শেষ হয়নি। সুব্রত, আমাদের আর এক চেম্বারে কাজ করা চলে না। আর একটা কথাও বললেন না উইলমার ড্যানিয়েল রেম্পিনি। বেদনা হতো সুব্রত চমকে উঠল। রেম্পিনি ততক্ষণে চোখ নামিয়ে নিয়েছেন। তিনি আবার ঢুকে গিয়েছেন ব্রিফের মধ্যে। সেদিন রাত্রে নিজেকে ভয়ঙ্কর নিঃসঙ্গ মনে হলো সুব্রতর। সে যেন একা। এখন থেকে আইনের অন্তবিহীন আকাশে তাকে একাকী বিচরণ করতে হবে।
দীপালিকে সব কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু সংকোচ আসে। নিজের পেশার ব্যাপারে স্ত্রীকে ব্যস্ত করা কি উচিত হবে? আগাথা সেন স্বামীর প্রফেশনাল টক একদম বরদাস্ত করেন না। এই চিন্তার জালে সুব্রত হয়তো দিনে দিনে আরো জড়িয়ে যেত, কিন্তু কাজ আছে, অনেক কাজ। কোর্টে প্রতিষ্ঠা হয়েছে, অ্যাটর্নিরা দলে দলে ব্রিফ পাঠাচ্ছে, তারই মধ্যে নিজেকে ডুবিয়ে দিলে সুব্রত রায়। সুব্রতকে ডুবে থাকতে হয় কাজের মধ্যে, এখন শুধু কাজ আর কাজ, রাত্রে ডিনারের পরেও কাজ। ঘড়িতে 10টা বাজে, দীপালি নিঃশব্দে এসে দাঁড়ায়, বলে, শোবে না? এই আর মিনিট। রাত যে অনেক হলো। সুব্রত দীপালিকে অনুসরণ করে, কিন্তু হাতে খান কয়েক বই। বিছানাতে বইগুলো নামিয়ে রেখে টেবিল ল্যাম্পের সুইচটা সে জ্বালিয়ে দেয়, আর দীপালি অসহায়ভাবে বইগুলোর দিকে তাকিয়ে থাকে। মুখ ফুটে কিছুই বলে না সে। সুব্রত রায়ের জগতের পরিধি আরো ছোট হয়ে আসে, কাজ বাড়ার অনুপাতে সময় কমছে। সিনেমা থিয়েটারে যাওয়া তো বন্ধ হয়েছে অনেক আগেই, গল্পের বই পড়াও ছেড়ে দিতে হয়েছে, খবরের কাগজটাও রোজ দেখা হয়ে ওঠে না। এখন কেবল হলসবেরি, অলিয়ার, সিডব্লিউএন, টিএলআর। একদিন সাজগোজ করে দীপালি এসে দাঁড়ালো, ঘিয়ে রঙের সিল্কের শাড়ি, বেশ মানিয়েছে। কি ব্যাপার? সুব্রত জিজ্ঞাসা করল, কেন গত শনিবারেই তো আগাথা সেন বারবার বলে গেল টি পার্টি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সে কি, আমার তো একদম মনে নেই। এদিকে দুজন মক্কেলকে কথা দিয়েছি, তারা তো এখনই আসবে। খুব দুঃখিত। দীপালি করুণ নয়নে চেয়ে থেকে চলে যায়। এরপরেও তো কতদিন কাটলো, খোকন এসেছে সংসারে, বাবার স্নেহ সে কিছুটা পেয়েছে, অন্তত রবিবারে খোকনের সঙ্গে খেলা করেছেন সুব্রত। তারপর যারা এসেছে, বাবাকে তারা দূর থেকেই দেখেছে। দীপালি নাম রেখেছেন শিপ্রা। সুব্রত খোঁজ রাখেননি। এসেছে মিনা, সুব্রত খেয়াল করেননি। অরুন্ধতী, যার ডাকনাম ডলি, বাবার কাছে আবদার করেছে, আমরা একা একা পিকনিকে যাই, তোমাকেও যেতে হবে কিন্তু। সময় নেই, ক্লায়েন্ট আসবে এক্ষুনি। রসকসবিহীন উত্তর দিয়েছেন সুব্রত রায়। সংসারের খবর পাঁচু গোপাল তবু বলতে পারেন খানিকটা, কিন্তু তার সাহেবের কিছু জানা নেই। ব্যারিস্টার সুব্রত রায় মুখে সেদ্ধ গুজে যান, সব সেদ্ধ, তেল নয়, ঘি নয়। ডাক্তারের বারণ, খাওয়াটা যেন নিতান্তই কর্তব্য বোধে। সামনে দীপালি, 35 বছর প্রতিদিন সে এমনই ভাবে দাঁড়িয়ে আসছে। মেয়েরা কোথায়? না, সুব্রত রায় অযথা চিন্তায় সময় নষ্ট করবেন না। কালকে 2টো মামলা। দীপালি খুব আস্তে বললেন, খোকনকে চিঠি লিখবে না? কেন, তুমি কি লেখনি? লন্ডনের আবহাওয়া এখন কেমন? আমি লিখলেই শুধু হবে কেন? তোমারই ছেলে বিদেশে। সুব্রত কথা শেষ করতে দিলেন না। রবিবারে একবার মনে করিয়ে দিও। রবিবারে মনে করিয়ে দিয়েও যা হবে তা জানা আছে। দীপালি উত্তর দিলেন না। বিবেকের দংশন সুব্রতকে জ্বালা দেয়। নিজেকে অপরাধী মনে হয়। নিজের ছেলেকে চিঠি লেখা হয় না। মেয়েরা বাবাকে বোধহয় ভুলেই গিয়েছে। বহুদিনের পুরনো স্বরে সুব্রত হঠাৎ ডেকে উঠলেন, দীপা, চলো আজ গল্প করি। মিনা আর ডলিকেও ডাকো। ঠাকুরকে হাঁক দেন সুব্রত। বাড়ির তরকারি একটু দিয়ে যাও, খেয়ে দেখি। রোজ রোজ সেদ্ধ আর ভালো লাগে না। সুব্রতর মুখে কথার ফুলঝুরি। একদিন সবাই মিলে সিনেমায় চলো। কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। দীপালি অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছেন। মেয়েরা মুখ চাওয়াচাই করছে। বাবা হঠাৎ সিনেমার কথা বলছেন। কেউ তাকে বিশ্বাস করছে না, কেউ এগিয়েও আসছে না। সবাই তাকে ভয় করে, সমীহ করে, কিন্তু কেউ ভালোবাসে না। দীপালি শেষে বললেন, বেশ তো, ভালো কথা। নিষ্প্রাণ উত্তর। সুব্রতর মনে হলো এরা আমাকে এড়িয়ে যেতে চাইছে। অভিমান জাগল, কিন্তু প্রকাশ করলেন না তিনি। বিরক্তিও চেপে রাখলেন। বুঝতে পারছেন, এদের প্রাণ চাঞ্চল্যকে তিনিই তিলে তিলে হত্যা করেছেন। ঘড়ির দিকে তাকালো সুব্রত রায়। 15 মিনিট অযথা নষ্ট হয়েছে। মনে পড়ে যায় আগামীকাল মামলা আছে। টয়লেটে হাত মুছেই উঠে পড়লেন সুব্রত রায়। লাইব্রেরি, টেবিল ল্যাম্পটা টেনে নিলেন। পড়বার চেষ্টা করেও মাথায় কিছু ঢুকছে না। প্রচণ্ড শক্তিতে তিনি সাংসারিক চিন্তা ভুলবার চেষ্টা করছেন। কাদার মতো চিন্তাগুলো এতদিন জলের তলায় থিতিয়ে ছিল, নাড়া পেয়ে হঠাৎ যেন তারা ঘুলিয়ে উঠেছে।
রং পাল্টিয়েছে জলের। চেয়ারে বসে রেম্পিনী সাহেবের কথা মনে পড়ে, শেষ দিনের কথা, অনেক দিন আগেকার কথা। রেম্পিনী ডেকে পাঠিয়েছেন সুব্রতকে, কতদিন দেখা নেই দুজনে। আমাকে ডেকেছেন? হ্যাঁ। কিছুক্ষণ থেমে রেম্পিনী বললেন, সুব্রত। জি বলুন। আমি চলে যাচ্ছি। সে কি? হ্যাঁ, নিজের দেশে ফিরে যাব, স্কটল্যান্ডে। একটা ছোট কুঁড়ে ঘর কিনেছি সেখানে। অনেকদিন যুদ্ধ হলো, এবার অবসর। চাষ করব নিজের হাতে, ফসল ফলাবো। উত্তর দিতে পারে না সুব্রত। চেয়ার ছেড়ে উঠে রেম্পিনী বললেন, একটা কাজ আছে সুব্রত, সেই জন্যই তোমাকে ডেকেছি। তারপর জামা কাপড়ের আলমারিটা খুললেন তিনি। অনেকগুলো কালো কোট ও গাউন ঝুলছে সেখানে। এই গাউনটা চেনো? রেম্পিনীর হাতে এক জীর্ণ গাউন। নিশ্চয়ই, কতদিন আপনাকে দেখেছি কোর্টে পরে যেতে। দু একবার তো বলেওছি, এত ছেঁড়া গাউন ভালো দেখায় না। আপনি উত্তর দেননি। রেম্পিনী গাউনের দিকে আবার তাকালেন। পরম আগ্রহে দর্জির নাম লেখা লেবেলটা পড়বার চেষ্টা করতে লাগলেন। তা সত্য, আমাকে মানায় না। এ গাউন পরার যোগ্যতা আমার নেই। আমি অনেক ক্ষুদ্র। রেম্পিনীর কথা সুব্রত ঠিক বুঝতে পারে না। গাউনটা যত্নের সঙ্গে ভাঁজ করে তিনি বললেন, সুব্রত, তোমাকে আগে বলা হয়নি, কেউ জানে না। এ গাউনটা আমার নয়। হ্যাঁ? গাউনটার উপর হাত বোলাতে বোলাতে রেম্পিনী বললেন, মৃত্যুর আগে স্যার হেনরি লং আমাকে ডেকে পাঠিয়েছিলেন। প্রিয় শিষ্যকে কাছে ডেকে স্যার হেনরি জিজ্ঞাসা করলেন, তোমাকে কি দেবো এলমট? আমার জীবনে সবই তো আপনার দান। রেম্পিনী উত্তর দিলেন। দীর্ঘদিনের রোগশয্যায় পাণ্ডুর স্যার বৃদ্ধ হেনরির ঠোঁট দুটো কেঁপে উঠল। আমাকে আর কোর্টে যেতে হবে না। যে জীবন পেছনে ফেলে এসেছি তার উত্তরাধিকারী তুমি। স্যার হেনরি তার কালো গাউনটা বালিশের তলায় লুকিয়ে রেখেছিলেন। কম্পিত হাতে সেটা বার করলেন তিনি। বললেন, এই নাও উইলমট। গুরুর দান মাথা পেতে নিয়েছিলেন রেম্পিনী। দীর্ঘকাল পরম শ্রদ্ধা ও যত্ন সহকারে কালো গাউনটা রক্ষা করে এসেছেন তিনি। সেদিন রাতে টেম্পল চেম্বারে লোকচক্ষুর অন্তরালে রেম্পিনী সুব্রতকে পরম স্নেহে আলিঙ্গন করলেন। সজল চোখে সঁপে দিয়েছিলেন কালো গাউনটা। বললেন, যখনই কোনো কঠিন কেসে নিজেকে বিব্রত বোধ করবে, এই গাউনটা গায়ে দেবে। বর্তমানে ফিরে আসেন সুব্রত রায়। তিনি ক্লান্ত, ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছে। কিন্তু ঘুমোলে চলবে না, মামলার পয়েন্ট বার করতে হবে। সুব্রত রায় পায়চারি আরম্ভ করলেন। রাত কত? ব্যারিস্টার সুব্রত রায় চমকে ওঠেন। চারিদিক নিস্তব্ধ, সমগ্র পৃথিবী নিদ্রামগ্ন। বিজলিবাতিটাও বুঝি নিদ্রা কাতর, ম্লান হয়ে এসেছে তার আলো। আর ব্যারিস্টার সুব্রত রায় কেসের পয়েন্ট খুঁজছেন, কিন্তু মস্তিষ্ক শূন্য, কিছু মনে আসছে না। অব্যক্ত যাতনায় চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে। কি হবে ভেবে? এখন নিদ্রা, অন্তত কয়েকটা ঘন্টা শান্তি পাওয়া যাবে। কিন্তু চোখের সামনে আগামীকালের কোর্টের দৃশ্য ভেসে ওঠে। ব্যারিস্টার স্যানিয়েল একের পর এক বাঁধ ছুড়ছেন, তার ঠোঁটের কোণে ঈষৎ হাসি। উত্তর দিতে পারছেন না সুব্রত রায়। মাথা নিচু করে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। না না, তা হয় না। ঘড়ির পেন্ডুলাম দূরে চলে। সুব্রত রায় যেন যক্ষপুরীতে বন্দী। চারিদিকে কলসি কলসি মোহরের মতো মোটা মোটা আইন বইগুলো জড়ো হয়ে রয়েছে। অনন্তকাল ধরে এই যখের ধন পাহারা দিতেই কে যেন তাকে মন্ত্র বলে বশীভূত করে রেখেছে। এই বন্দিশালা থেকে কেউ তাকে উদ্ধার করতে পারবে না। ব্যারিস্টার রায় থমকে দাঁড়ান। দীপালি? হ্যাঁ, দীপালি পারে। সে আসবে, এখনই এসে বলবে, রাত অনেক হয়েছে, শোবে চলো। ঘড়ির পেন্ডুলাম দুলে চলে। না না, ভুল হয়ে গিয়েছে। দীপালি তো আসে না বহুদিন। অনেক বছর সে আসা বন্ধ করে দিয়েছে। কেউ কিছু বলবে না সুব্রতকে। সারা রাত জেগে থাকলেও কেউ জিজ্ঞাসা করবে না। দূরে টাঙানো গাউনটা হঠাৎ নজরে পড়ে যায়। মিশকালো রং, কত পুরনো কে জানে। অনেক জায়গায় ছোট ছোট ফুটো। রেম্পিনী সাহেবের গাউন, বহুদিনের সঙ্গী।
যখনই কোনো জটিল মামলায় সন্দেহ জেগেছে, জেগেছে সামান্য ভয়, সুব্রত রায় পরম বিশ্বাসে তাকে অঙ্গে ধারণ করেছেন। বহু যুদ্ধের স্মৃতিমণ্ডিত বর্ম। তার দৃষ্টি গাউনের দিকে নিবদ্ধ, সেটি যেন ক্রমশ আকারে বাড়ছে। সুব্রত রায় ফিরে যেতে চান নিদ্রার ক্রোড়ে, কিন্তু এ কি, কালো গাউনটা যেন এগিয়ে আসছে। হ্যাঁ, ওই তো আরো কাছে এগিয়ে আসছে। পালাতে হবে। তিনি দ্রুত কয়েক পা পিছু হটে এলেন, কিন্তু দরজা কোথায়? ডান দিকে তাকালেন তিনি, তারপর বাঁদিকে, কিন্তু দরজা নেই, শুধু বই, বইয়ের দেওয়াল। ওই তো সুব্রত রায় দেখতে পাচ্ছেন, তার দেহকে নিঃশ্বাস রোধ করে হত্যা করা হচ্ছে। ওই তো তার নিজেরই মৃতদেহ পড়ে আছে, বিভৎস, পঙ্কিল, হৃদয় নেই, প্রাণ নেই, শুধু বিশাল মস্তিষ্ক। ভিতরে কি সব যেন গিজগিজ করছে। হ্যাঁ, পোকা, আইনের পোকা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি, অন্তত নিজের আত্মাকে নিয়ে পালিয়ে আসতে পেরেছেন। কিন্তু নিষ্ফল প্রচেষ্টা। স্ত্রী, পুত্র, কন্যা, সংসার জগৎকে বিলুপ্ত করে ওই কালো গাউন আরো এগিয়ে আসছে, ধীরে ধীরে, বিজলিবাতির স্তিমিত আলোকে, নিদ্রামগ্ন পৃথিবীর অলক্ষ্যে। ওই হিংস্র কুৎসিত বিশাল দানব পক্ষী তার ঘন কৃষ্ণবর্ণ পক্ষ বিস্তার করে সুব্রত রায়ের সকল সত্তাকে গ্রাস করতে ছুটে আসছে। বার লাইব্রেরির সামনে বাবুদের বেঞ্চিতে বসে এই গল্প যিনি বলছিলেন, তিনি চুপ করলেন। আমরা অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। ছোকাদা বেঞ্চির কোণ থেকে আরো কাছে সরে এলেন, বাইরের দিকে তাকিয়ে বিড়িতে আগুন ধরালেন, তারপর বললেন, ওই কালো গাউনের মোহ বহু ব্যারিস্টারকে সংসার থেকে অনেক দূরে নিয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে ছোকাদা আবার বললেন, ওরে, আমাদের সাহেবদের আসল বিয়ে ওই কালো গাউনের সঙ্গেই। আমার টেম্পল চেম্বারে আসবার পর সাহেব যেসব মামলা করেছিলেন তার বিভিন্ন বিষয়। রেল কোম্পানির সঙ্গে কয়েকটা মামলা 7-8 দিন ধরে চলল। গাদা গাদা কাগজ টাইপ করেছি, কিন্তু বিষয় এতই নীরস যে হাঁপিয়ে উঠেছি। রেল কোম্পানির পর এক ট্রেডমার্কের কেস, আরো নীরস, আরো জটিল। তারপর একদিন চেম্বারে এলেন লেডি টাইপিস্ট হেলেন গ্রুবার্ট। হেলেন সুন্দরী না হলেও কুৎসিত নয়, শ্যামাঙ্গী, হাতে অতি আধুনিক রুচির ভ্যানিটি ব্যাগ, মুখে কয়েকটা ছোট ছোট কালো দাগ, ঠোঁটের রংটা লিপস্টিকের কল্যাণে মা কালীর জিভের মতো লাল। পরিচ্ছন্ন বেশবাস, স্কার্টের দৈর্ঘ্য, প্রস্থ কিংবা স্বচ্ছতা শালীনতার আইন লঙ্ঘন করেনি। সাহেবের অনুমতি নিয়ে হেলেন সিগারেট ধরালো। রাঙা ঠোঁটে সাদা রেড অ্যান্ড হোয়াইট সিগারেট বিশ্রী দেখায়। হেলেনের হাসি যেন কেমন লাগে, মনে হয় শয়তানিতে ভরা। সারা দেহের কোথাও যেন স্নেহ মমতা নেই। হেলেন গ্রুবার্ট মামলা করতে চায়, ক্ষতিপূরণের মামলা। কে একজন নাকি তাকে বছরখানেক প্রেম নিবেদন করে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এখন তার মতের পরিবর্তন হয়েছে। হেলেনকে এখন সে ছেড়ে দিতে চায়, কিন্তু হেলেন তাকে ছাড়বে না। জলে নেমে পিছিয়ে আসা চলবে না, আসতে হলে কিছু খরচ করতে হবে। হেলেন হিহি করে হাসে। 10,000 টাকার ক্ষতিপূরণের মামলা করবে সে। ব্রিচ অফ প্রমিস, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গের মামলা। সেই জন্যই ব্যারিস্টারের কাছে আসা। হেলেনের হাসিতে আমার কেমন ঘৃণা বোধ হয়। প্রেমের পথে এত চোরাবালি কে জানে। তারই সুযোগ নিয়ে হেলেন কাউকে শোষণ করতে চায়। হেলেনের এককালের মনের মানুষ সুরজিৎ রায়ের জন্য দুঃখ হয়। বেচারা বোধ হয় পার্ক স্ট্রিটের উত্তরের জগতের আসল রূপটা জানে না, তাই জালে পড়েছে। হেলেন এখন সেই জাল গুটোতে চায়। কোর্টে মামলা করে 10,000 টাকা শুষে নেবে সে। চেম্বারে আসার আগেই বা কত নিয়েছে কে জানে। ব্রিচ অফ প্রমিসের মামলা এদেশে বড় একটা হয় না। বিলেতে অবশ্য ভুরি ভুরি মামলা হয় এই নিয়ে। আইনের চোখে বিয়ে এক ধরনের কন্ট্রাক্ট, একটা চুক্তি। কন্ট্রাক্ট আইনে চুক্তিভঙ্গ হলে চুক্তিভঙ্গকারীকে খেসারত দিতে হবে। কোনো ভদ্রলোক হয়তো একটি মেয়েকে বললেন, তোমায় বিয়ে করব। মেয়েটা যে মুহূর্তে সম্মতি জানালেন, অমনি দুজনের মধ্যে আইনের চোখে কন্ট্রাক্ট হয়ে গেল। পরে ভদ্রলোকটির যদি মত পরিবর্তন হয় এবং পূর্বেকার প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে ভদ্রমহিলা খেসারত আদায় করতে পারবেন। হেলেন গ্রুবার্টও ক্ষতিপূরণ চায়। গুরুতর মানসিক আঘাত 5,000 টাকা, সমাজের সম্মানহানি 3,000 টাকা, ভবিষ্যতে অন্য স্বামী লাভের অসুবিধা 2,000 টাকা, মোট 10,000 টাকা। এ হিসেব হেলেনের নিজের তৈরি।
সুরজিৎ রায়ের প্রত্যাখ্যানে রাতে তার ঘুম হয় না। ডাক্তার বলেছেন এ গুরুতর নার্ভের ব্যাধি, তীব্র মানসিক আঘাতের ফল। এমন ক্ষতির জন্য 5,000 টাকা অতি সামান্য। সমাজে অনেকে জেনেছেন হেলেন গ্রুবার্ট সুরজিৎ রায়ের বাগদত্তা, শীঘ্রই ওরা স্বামী স্ত্রী হয়ে ঘর করবে। বান্ধবীরা তাই জানেন, মায়ের বন্ধুরাও তাই শুনেছেন। এলিয়ট রোডের সোসাইটিতে একথা কারো অজানা নয়। সবাই জিজ্ঞাসা করে, তোমাদের বিয়ে হচ্ছে কবে? সেই সমাজে হেলেনের মানহানি হয়েছে, এর জন্য 3,000 টাকা খুবই ন্যায়সঙ্গত। অন্তত হেলেনের মত তাই। ভবিষ্যতে বিয়ের বাজারে তার স্বামী পাওয়া শক্ত হবে। সুরজিতের জন্য কত ছোকরাকে সে প্রত্যাখ্যান করেছে। দরকার হলে হেলেন তাদের নামও দিতে পারে, জন ফিলিপস, বব ডিকসন, লায়নেল ডিকোস্টা। কোর্টে সাক্ষী দিতে রাজি তারা। এদের যে কোনো একজনকে সে বিয়ে করতে পারত, কিন্তু সুরজিতের জন্য সব নষ্ট হয়েছে। হেলেন গ্রুবার্ট নেহাত দয়া পরবশ হয়ে এই ক্ষতির জন্য 2,000-এর বেশি চাইছে না। মুখে একটু হাসি জাগিয়ে রেখে সাহেবকে হেলেন ওসব বোঝাতে চেষ্টা করছে। সেই হাসি আমার নোংরা মনে হয়েছে। আরো খারাপ লেগেছে হেলেনের বুড়ি মাকে। মায়ের রং কাজল কালো, বয়সের স্রোতে গায়ের চামড়া কুচকে কিশমিশের মতো দেখালেও রোজ ও লিপস্টিক ব্যবহারে আগ্রহ কমেনি। হাতের অনাবৃত অংশে তেলের অভাবে খড়ি উঠেছে। বুড়ির এক পা বোধহয় অন্যটা অপেক্ষা সামান্য ছোট, তাই চলার সময় দেহটাকে বেঁকিয়ে হাতের লাঠিটা এগিয়ে দিতে হয়। তার আগ্রহ ও উৎসাহ মেয়ের থেকে অনেক বেশি। মিসেস গ্রুবার্ট মেয়ের কাছেই থাকে, মেয়েকে আগলে বেড়ায়। বুড়ি হলদে দাঁতগুলো বার করে সাহেবকে সাগ্রহে জিজ্ঞাসা করলেন টাকার পরিমাণটা কিছু বাড়ানো যায় কিনা। হেলেন গ্রুবার্টের সংক্ষিপ্ত ইতিহাস শুনে সাহেব বললেন, কেসের জন্য প্রমাণ চাই, সাক্ষীর প্রয়োজন হবে। সুরজিৎ রায় যে সত্যি বিয়ে করতে চেয়েছিলেন তারও প্রমাণ দিতে হবে। বুড়ি মিসেস গ্রুবার্টের মুখে একগাল হাসি। হুম, আমি আগেই জানি। যেদিন থেকে ও ছোড়া হেলেনের পেছনে ঘুরছে সেদিনই হেলেনকে বলেছিলাম, চিঠিপত্র কিছু হারিও না, যত্ন করে রেখে দিও। ওসব কাগজপত্র কখন দরকার লাগে কেউ জানে না। হেলেনের ভ্যানিটি ব্যাগটা ফুলে রয়েছে। ব্যাগের বোতাম টেপার আওয়াজ হলো। হেলেনের নধর নরম হাতখানা ব্যাগের ভেতরে ঢুকে গেল। ভেতরে একরাশ চিঠির বান্ডেল, প্রিয়া হেলেনকে লেখা সুরজিৎ রায়ের চিঠি। স্থিরভাবে হেলেন চিঠিগুলো সাহেবের দিকে এগিয়ে দিল। সন্ধানী দৃষ্টিতেও হেলেনের মধ্যে কোনো সংকোচের ভাব আবিষ্কার করতে পারলাম না। আমার মনে হলো পয়সার জন্য ওরা সব পারে। চিঠিগুলো পড়ে দেখবেন, এই বলে হেলেনও তার মা সেদিনের মতো বিদায় নিলেন। মাওমের হাই হিল জুতোর খটখট আওয়াজ লিফটের কাছে এসে মিলিয়ে গেল। পরদিন সকালে সাহেব আমাকে ডাকলেন। চিঠির বান্ডেলটা তার সামনে পড়ে রয়েছে। তিনি বললেন, অসম্ভব, এ হাতের লেখা পড়তে গেলে মাথা ধরে যাবে। তুমি বরং আস্তে আস্তে চিঠিগুলো টাইপ করে দাও, তারপর আমি পড়ে দেখব। খান 50 চিঠি। টাইপরাইটারটা ডান দিকে সরিয়ে দিয়ে চিঠিগুলো রাখলাম। প্রতিটি চিঠি টাইপ করতে হবে। একটা প্রেম কাহিনীর সম্পূর্ণ ইতিহাস লুকিয়ে রয়েছে এই চিঠির জঙ্গলে। কল্পনার স্টেথিস্কোপে আজও শোনা যেতে পারে দুটি যুবক যুবতীর উষ্ণ প্রাণের স্পন্দন। নীল কাগজে ছোট ছোট হরফে লেখা সুরজিতের চিঠি। ওগুলো এখনো চিঠি, একজনকে লেখা এক যুবকের একান্ত ব্যক্তিগত চিঠি। আমি তাদের নকল করব। একজনের পরম বিশ্বাসে লেখা চিঠির মৃত্যু হবে। ব্যারিস্টারের ব্রিফের ভেতরে পড়ে থাকবে তাদের মৃতদেহ। কোর্টের কেরানি নাকে চশমা লাগিয়ে চিঠির উপরে কালো কালিতে লিখবে, এক্সিবিট নম্বর অমুক। কিন্তু সুরজিৎ রায়ের হস্তলিপির পাঠোদ্ধার প্রায় অসম্ভব। প্রতিটি কথা বুঝে টাইপ করতে গেলে 3 দিন লেগে যাবে। টেলিফোন তুলে নিলাম। হেলেনের ফোন নাম্বার জানা আছে। তাকে বললাম, মিস গ্রুবার্ট, আপনার চিঠির বান্ডেলের অনেক কথা পড়তে পারছি না, কখন আপনার সময় হবে? হেলেন বললেন, এখনই যাচ্ছি, আমার আজ বিশেষ কাজ নেই। আধ ঘন্টার মধ্যে হেলেন টেম্পল চেম্বারে উপস্থিত হলো। জামা কাপড়ের বাহারটা আজ একটু বেশি, উগ্র সেন্টের গন্ধ। ঘামে পিঠের কাপড় ভিজে উঠেছে। হেলেনকে দেখে বললাম, এমন দুর্বোধ্য হাতের লেখা সহজে চোখে পড়ে না। ফিক করে হাসলো সে। বললে, আমার কিন্তু মোটেই আটকায় না। আমি বসে থাকবো, আপনি টাইপ করে যান, আটকালেই বলে দেব। টেবিলের অন্যদিকে চেয়ারে বসলো সে। জিজ্ঞাসা করলে, আপনার সাহেব কোথায়? কোর্টে গিয়েছেন। স্মোক করতে পারি? সিগারেটের একটা দিক টেবিলে ঠুকতে ঠুকতে হেলেন জিজ্ঞাসা করল। অনুমতি পাবার আগে এসে সিগারেট লাইটারটা বের করে ফেলেছে, শুধু আগুন ধরাবার অপেক্ষা।
সেন্ট ও সিগারেটের গন্ধ মিশিয়ে নাকে আসছে। চিঠির বান্ডেলের দিকে নজর দিলাম। সুরজিতের চিঠি নীল কাগজের প্রথম পাতায় শেষ হয় না, পাতার পর পাতা চলে একই চিঠি। চিঠি থেকেই তুলে দিই। আমার দুষ্টু মেয়ে এ চিঠি 4 পাতায় পড়ল। টেবিলে বসে লিখতে হলে অনেক আগেই তোমার নরম ঠোঁটের উদ্দেশ্যে একটা চুমা জানিয়ে ইতি টানতাম, কিন্তু বিছানায় আধশোয়া হয়ে নিশীথ রাতে চিঠি লেখায় সত্যিই রোমাঞ্চ জাগে। সারা রাত আমি লিখে যেতে পারি, পাতার পর পাতা। যে চিঠির আদি আছে অন্ত নেই, শুরু আছে শেষ নেই। চিঠির শেষ এখানেই নয়, আরো কয়েক পাতা আছে। নীল কাগজের বুকে কালো কালির আঁচড়ে সুরজিতের আবেগ বাসা বেঁধেছে। হাসতে ইচ্ছে করে আমার। সুরজিৎ অপাত্রে তার ভালোবাসা দিয়েছে। এলিয়ট রোডের হেলেন তার প্রতিটি চিঠি সযত্নে রক্ষা করেছে। ভালোবাসার জন্য নয়, আদালতের সম্ভাব্য দলিল হিসেবে। কিন্তু এসব ভাবার কোনো অধিকার আমার নেই। আমি শুধু টাইপ করে যাব। হেলেনের হাতে পকেট বুক সিরিজের একটা রংচঙে আমেরিকান রহস্য উপন্যাস। সে পড়তে আরম্ভ করে, আমিও টাইপ শুরু করি। সুরজিতের লেখা প্রায়ই আটকায়। মেশিনের আওয়াজ বন্ধ হলেই হেলেন মৃদু হেসে মুখ তুলে চায়। চিঠির ওপর ঝুঁকে অংশবিশেষ পড়ে দেয়। আমার মেশিন আবার চলতে থাকে। হেলেন গ্রুবার্ট ফিরে যায় তার বইয়ের জগতে। সময়ের অনুক্রমে চিঠিগুলো সাজিয়ে নিলাম। একটা নীল চিঠি, তারপর এই পাতলা কাগজে হেলেনের উত্তর। প্রতিটি চিঠির নকল রেখেছে হেলেন, কোনো চিঠি তার নিজের হাতের লেখা নয়। একটা চিঠিতে হেলেন লিখেছে, ডার্লিং, টাইপ করা চিঠি পেয়ে রাগ করো না, এ চিঠি হাতে লেখারই সমান। আমার টাইপরাইটার মেশিনটা বড় ভালো, যন্ত্র হলেও আমার মনের কথা বোঝে। মনের কথা শোনাবার জন্য এতদিন শুধু ওই ছিল, আজ তোমাকে পেয়ে তার দায়িত্ব কমল। তবু মনে হয় তোমার আমার দেয়া নেয়ার মুখ সাক্ষী রূপে ওকে রেখে দিই। ও আমাকে লজ্জা দেবে না, হিংসে করবে না। সত্যি বলছি, তোমার চিঠি টাইপ করার সময় এক অনাস্বাদিত পূর্ব রোমাঞ্চ অনুভব করি। সারাদিন কত চিঠি টাইপ করি, কিন্তু তাতে থাকে ভিজে পাটের হিসেব কিংবা চায়ের বাজার দর। ডিয়ার স্যার ও ডিয়ার স্যারসের মরুভূমিতে ডার্লিং লেখাটা বুকের ভেতর কেমন যেন লাগে। কবে আসছো দেখা দিতে? ইতি, তোমারই হেলেন। প্রশ্নটা সঙ্গে সঙ্গে জেগে উঠল। হেলেন গ্রুবার্ট নিজেই টাইপিস্ট। মেশিন বন্ধ করে বললাম, মিসেস গ্রুবার্ট, আপনি নিজেই টাইপ করলে তো অনেক তাড়াতাড়ি হতো। লেখা পড়তে আপনার কোনো অসুবিধা নেই। হেলেন মুখ তুললে। তার গলার হারের ছোট্ট লকেটটা দুলে উঠে কেন্দ্র থেকে সরে গেল। মুখ শুকিয়ে গিয়েছে তার। কোনো রকমে ঠক গিলে বলল, হ্যাঁ সত্যি তো, আমি নিজেই তো টাইপ করতে পারি। কিন্তু কিছুক্ষণ ভাবলে হেলেন, পর মুহূর্তেই বললে, না না, ওসব আমি পারবো না। বেশ রাগ হলো আমার, কিন্তু বলা যায় না কিছু। তাই উত্তর না দিয়ে দুটো সাদা কাগজের মধ্যেখানে কালো কার্বন পরিয়ে অক্ষরের চাবি টিপতে আরম্ভ করলাম। মাই সুইট লিটল হেলেনা। রাগ করলেন নাকি? আমার মুখের ওপর বেশ খানিকটা ধোয়া ছেড়ে হেলেন জিজ্ঞাসা করলে। ধোয়ার চোটে রাগটা বাড়লেও বললাম, না না, রাগের কি আছে, চিঠিগুলো টাইপ করা আমারই কাজ, আপনার নয়। টাইপ করতে লাগলাম। প্রিয় মিস গ্রুবার্ট, সেদিনের পরিচয়টা নষ্ট করতে চাই না। ট্যাক্সি থেকে নেমে শুভরাত জানানোর আগে আপনিও তাই বলেছিলেন। আগামী শনিবার বিকেলে খুব ব্যস্ত থাকবেন নাকি? না হলে 4টের সময় পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় আসলে আনন্দিত হব। শুভেচ্ছা জানবেন। ইতি, সুরজিৎ রায়। সেদিনের পরিচয়টা কিসের জানেন? হেলেন আমাকে জিজ্ঞাসা করলে। না, জানবার দরকারও নেই আমার, প্রয়োজন হলে সাহেবকে বলবেন। আমি উত্তর দিলাম। হেলেন কিছু শুনলে না, বলতে লাগলো, কাহিনী শুরু হয় সেদিন থেকেই। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।